আমি যখন রুমেল ভাইয়ের সাথে কাজ করি তখনও তো আমি তাকে পাইছি, তখন আমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের প্রজেক্টে, তখন তো তসিম মাহবুব তখন একদম সিঙ্গেল আর্টিস্ট সে তখন। তো ওইটার এক ধরনের রেসপেক্ট, একটা ভয় আছে না, ওই সময় তাকে আমি কল টাইম দিতাম যে ভাই কালকে আমরা অমুক দিন আফতাবনগরে শুটিং করব, তার কস্টিউমটা আমি তাকে দিতাম। সেই জায়গা থেকে আজকে এতদূর পর্যন্ত চলে আসছি, তো ওইটা তো রয়ে গেছে জীবনে, ওইটা তো আসলে একটা পর্দা থাকা উচিত আমি মনে করি। এবং এই যে আপনি বলছিলেন একটা জ্ঞানের ব্যাপার, সবার কাছ থেকে আপনি জ্ঞানটা নেন, এই বিষয়টি কিন্তু অনেককে মুগ্ধ করেন। যেমন এখানে বসবার আগে আমি অনেকের সাথে কথা বলেছি, যেমন তানিম রহমান অংশু, আমাদের একজন প্রিয় পরিচালক, তিনি বলছিলেন, অনেক কথা বলছিলেন আপনার সম্পর্কে, যেটা সবাই বলে যে বিনয়ী, বড়দের সম্মান করে। পাশাপাশি বলছিল যে আই এম শকড পলাশের এই জ্ঞানের পরিধি দেখে, ওর সাহিত্য মনটা আমি যখন স্পর্শ করেছি এবং যখন আমি জানতে পেরেছি ওর সম্পর্কে, আমি মুগ্ধ হয়েছি। ও কবিতা পড়ে, ও কবিতা ভালোবাসে। অঞ্জন দত্ত ওর আইডল। আপনি একটু বলতেছিলেন, আমি ভাই বলছি যে পলাশকে আমি যদি বলি যে আগুনে ঝাঁপ দিতে, পলাশ ঝাঁপ দিবে। অঞ্জন দত্তের একটা বই ছিল অঞ্জন যাত্রা, সেখানে ও বাদল সরকারকে নিয়ে একটা কথা বলতেছিল। তো ওর খুব ইচ্ছা ছিল যে ও অভিনয় শিখবে, তো বাদল সরকারের কাছে গেছে। তো বাদল সরকার তার অভিনয় শিখাতে গিয়া বাদল সরকার নিজে একটা চার্চের উপরে দাঁড়ায়া অঞ্জন দত্তকে দোতলা ছাদে দাঁড় করায় বলতেছে তুমি লাফ দাও আমি তোমাকে ধরবো। তো অঞ্জন দত্ত বলতেছে আমি আসছি অভিনয় শিখতে আর আপনি আমার বলতেছেন লাফ দিতে, এইটা কি? তো অঞ্জন দত্ত দিন লাফটা দিতে পারে নাই। পরের দিন আবার সে গেছে, আবার সে অঞ্জন দত্তকে আবার দোতলার চার্চে উঠাইছে, উঠে বলছে লাভ দাও আমি তোমার ধরবো। তো অঞ্জন দত্ত এবারও আসলে লাভ দিতে পারে নাই। তো বাদল সরকার খুব মেজাজ খারাপ, ওরে নিয়ে পুরো কলকাতা শহরে ঘুরলো, যেটা রঞ্জনা আমি আর আসবো নাতে অঞ্জন দত্ত এবং পার্ণ মিত্র যে সিনটা, ওইটাকে সে অন্যভাবে পোর্ট্রে করছিল। তো বাদল সরকার তাকে নিয়ে কলকাতা শহরটা ঘুরে মাঝপথে ছেড়ে দিয়ে বলছে কি, আমি এখন এখান থেকে তোমাকে ছেড়ে দিলাম, তুমি আমাকে খুঁজে বের করবা, আমি কোথাও থাকতে পারি সেটা তুমি খুঁজে বের করবা, এবং তোমাকে একটা অ্যামাউন্ট দিলাম, এটা দিয়ে আমার জন্য একটা প্রিয় জিনিস নিয়ে আসবা। অঞ্জন দত্ত তখন দার্জিলিং থেকে আসছে, কলকাতা শহরটা তো বেশি চেনেও না। ও মিলাচ্ছিল বাদল সরকার কবি, থিয়েটার শিক্ষক, উনি কি লাইব্রেরিতে থাকতে পারে, বা উনি কি কোনো পার্কে থাকতে পারে, উনি কি এখানে থাকতে পারে, উনি কি এখানে থাকতে পারে। ও হিসাব মিলাইতে 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 শেষ মুহূর্তে মনে করছে যে আচ্ছা উনি কফি হাউসে থাকবে। এবং একদম কফি হাউসটা বন্ধ করার আগ মুহূর্তেই সে কফি হাউসে ঢুকে দেখে কোনায় বাদল সরকার বসা, এবং সে তার কাছে গিয়ে যাওয়ার পরে বাদল সরকার খুব খুশি, আরে তুমি আমারে পেয়ে গেছো, জি ঠিক আছে চলো। আবার গিয়ে ওরে চার্চের মধ্যে উঠাইছে, বলছে লাভ দাও আমি তোমারে ধরবো। তো অঞ্জন দত্ত বলতেছিল সেই দিন আমি চোখ বন্ধ করে লাফটা দিয়ে দিয়েছি এবং বাদল সরকার ঠিকই আমাকে ধরেছেন। বাদল সরকার তখন বলতেছিল আমি তোমাকে লাভটা দিতে বলছি এই কারণেই, তুমি আমাকে বিশ্বাস করতে হবে, তুমি যে আমাকে বিশ্বাস করে লাভটা দিছো, এই বিশ্বাসটা আমাকে করতে হবে, নাইলে আসলে আমি তোমাকে শিখাতে পারবো না কোনো কিছু। একদম। তো এই বিশ্বাসটা লাগবে। সেই বিশ্বাসটা আপনি আরও অনেককে করেন, যেমন আশিকুর রহমান, যার সাথে আপনি সাদা প্রাইভেট করেছেন, এভাবে ফিরে আসা যায়, কেন সঙ্গতা, সামনে বোধহয় আরেকটি কাজ হবে আর কি। তিনি বলছিলেন এরকম অনেক কথা, যেমন অঞ্জন দত্তের কথা, ঋতুপর্ণ ঘোষের কথা। ও আমার পছন্দের ডিরেক্টর, খুবই পছন্দের ডিরেক্টর। এবং বলছিলেন যে আপনি গাড়ি চালাতে পারতেন না যখন সাদা প্রাইভেটের সময়। হ্যাঁ। এবং তার গাড়ি নিয়ে আপনি বোধহয় আপনি রিহার্সেল করেছিলেন বেশ কিছুদিন, এবং যখন ফাইনাল শটটা, যেটা অনেক ভাইরাল হলো, সবাই অনেক অশ্রুসিক্ত হলো আপনার সিনটা দেখে। প্রথম শটটার সময় হয়তো একটু এদিক সেদিক হয়েছিল এবং তিনি সেখানেই থামাতে চেয়েছিলেন, কিন্তু আপনি বলেছিলেন না, আপনি আরেকটা টেক দেবেন। এবং আপনি যেহেতু নতুন গাড়ি চালানো শিখেছেন এবং সেই অবস্থাতে আবার ইমোশন ধরে রেখে সেটা করা ট্রিমেন্ডাস। তিনি মুগ্ধ হয়েছেন, আমরা মুগ্ধ হয়েছি। না, আশিক ভাইয়ের সাথে আমার জার্নিটা অন্যরকম। আশিকুর রহমান ভাই একদম অন্তরাত্মার কিছু মানুষ থাকে না, কানেক্টেড ফিল করি, আশিক ভাই কিন্তু সেরকম একটা ক্যারেক্টার। মানে তার গল্পগুলো মনে হয় যে উফ ভাই গল্পটা করতে চাই, চলেন না করি। এবং তিনি বলেছেন যে প্রত্যেকটা শুটিংয়ে দেখা যায় যে আমি হয়তো 9টা কলে 9টা 5 সাথে চলে যাই, কিন্তু পলা সবসময় অ্যাটলিস্ট 5-10 মিনিট আগে চলে আসবে, কখনো সে 9টা অতিক্রম করে না। না, এটা আমি কখনোই করি না, এটা আমি কোনোদিনও করতে চাই না। এটা আমার মুরব্বীরা আমার শিখেছে, সময়ের কাজ সময় করতে হবে। মার জীবনে সবসময় একটা কথা বলতো, আমার ওনার নানি ওনারে বলতো যে
কালকে করবো, এত কাল করিস না, এত কাল করলে কালে খাইব। তো কালে খাওয়াইতে চাই না আসলে নিজেরে। এখনকার কাজ মানে এখন এখন আপনার সাথে আমি কাজটা নিয়ে কমিটমেন্ট দিছি, তার মানে এখনই করে ফেলবো। এটা আমি কালকের জন্য জমা রেখে দিব না। বাহ, প্রেজেন্ট। যেটি নিয়ে আপনি এখন বই পড়ছেন আর কি। হ্যাঁ। আরেকজন হচ্ছে তৌসিফ মাহবুব, আপনার ব্যাচেলর পয়েন্টের আপনার সহশিল্পী। তিনি বলেছিলেন যে পলাশ তো একসময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল এবং আমাদের সাথে ছিল, এখন সে অভিনেতা হয়ে গেছে বেশ কয়েক বছর ধরে, কিন্তু শুরু থেকে যে রেসপেক্টটা আমাকে করতো কিংবা সিনিয়রদের করতো সেটা কিন্তু আজও বলবৎ আছে। এবং তৌসিফ চায় যে আপনার দোস্ত হয়ে যেতে, বন্ধু হয়ে যেতে, কিন্তু আপনি কখনো সেই সুযোগটা দেননি। আপনি সবসময় তাকে শ্রদ্ধা সমীহ করে গেছেন, যেই কারণে সেই দোস্তানা যেই ব্যাপারটা, বন্ধুত্ব যে ব্যাপারটা, সেটা আসলে গড়ে উঠছে না আর কি। তসিফ ভাই খুবই সংবেদনশীল মানুষ। তসিফ ভাইকে আমার একজন পরিপূর্ণ মানুষ লাগে ওনাকে। মানে থাকে না, অভিনয়ের মধ্যে যতটুকু পাই তার বাইরেও একটা মানুষ না, হার্মফুল না, মানে থাকে, কথা বলে, কোনো কিছু জানতে চাইলে সুন্দরভাবে বোঝায়। আমি তো আমার অ্যাসিস্ট্যান্সি লাইফে তো তাকে পাইছি। আমি যখন রুমেল ভাইয়ের সাথে কাজ করি তখনও তো আমি তাকে পাইছি। তখন আমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের প্রজেক্টে, তখন তো তসিম মাহবুব তখন একদম সিঙ্গেল আর্টিস্ট সে তখন। তো ওইটার এক ধরনের রেসপেক্ট, একটা ভয় আছে না। ওই সময় তাকে আমি কল টাইম দিতাম যে ভাই কালকে আমরা অমুক দিন আফতাবনগরে শুটিং করব, তার কস্টিউমটা আমি তাকে দিতাম। সেই জায়গা থেকে আজকে এতদূর পর্যন্ত চলে আসছি। তো ওইটা তো রয়ে গেছে জীবনে। ওইটা তো আসলে একটা পর্দা থাকা উচিত আমি মনে করি। এই পর্দাটা আমি আসলে ব্রেক করতে চাই না। এই পর্দাটা থাকলে হয় কি, অনেক কিছু নেওয়া যায়। ব্রেক হয়ে গেলে না ভাই, মানে আর থাকে না কোনো কিছু।